লোহিতের জীবন কমেডি শো থেকে কোনো অংশেই কম না। আর এই কমেডির শীর্ষ চরিত্র তার নিজেরই বাম হাত। ছোটবেলা থেকেই বাঁহাতি হওয়ার জন্য কখনো শুনেছে আত্মীয়দের খোঁচা, স্কুলে পেয়েছে উল্টা পাল্টা ডাকনাম, অফিসে প্রতিদিন সহকর্মীদের সাথে হয়েছে ঝগড়া। সবকিছুই ঘুরে ফিরে আসে এই বাঁহাতি হওয়ার দোষে। তবুও লোহিত কোনোভাবে মানিয়ে দিন কাটিয়ে দিচ্ছিল। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় এক অভিশপ্ত রাতে। লোহিতের সেই বাম হাত যেন বেচারা লোহিতের মাথাটাই খারাপ করে ফেলে। হঠাৎ সেই বাঁ হাত তাকে টেনে নিয়ে আসে এমন সব আজগুবি আর ভয়ানক ঘটনায়, যেখানে হাসিও আসবে, ভয়ও হবে, আর হট্টগোল তার তো অভাবই নেই। বেচারার এই বাঁ হাতের কারণে খুন না করেও তার নাম খুনের খাতায় উঠে আসে। এ যেন এক হাতে জীবন আর এক হাতে ধ্বংস। এখন প্রশ্ন একটাই, লোহিত কি নিজের হাতের কাছেই হার মানবে, নাকি পুরো গল্পটাই উল্টো দিকে ঘুরিয়ে খেলাটাই বদলে দিবে? এমনই ভরপুর সাসপেন্স ড্রামা, ডার্ক কমেডি, মিস্ট্রি আর ক্রাইম থ্রিলার ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি এর গায়ে আপাটা ঘাটটাকে কারানা, যার অর্থ বামহাতি সব অঘটনের কারণ। আর এই মুভির মজার নামের কারণটা গল্পটা শুনলেই বুঝে যাবেন। তাই যারা জন্মগতভাবেই বাঁহাতি মানে লেফটি আর কি, একটু সাবধান থাকবেন কিন্তু। একটা লোক তার রক্তমাখা মুখ আয়নায় দেখে মনে মনে বলে, আয়না এমন একটা জিনিস যেটা কোনো ছবির প্রতিফলন দেখায়, আর ডানের জিনিসকে বামে মানে বিপরীতে দেখায়। হঠাৎই ভীত চেহারার মুখোশ সরিয়ে শয়তানের মতো হাসতে থাকে। তাহলে কি সে কাউকে খুন করেছে? সেই লোকটাই কালো ব্যাগ কাঁধে নিয়ে তাড়াহুড়ায় সিঁড়ি দিয়ে দৌড়ে ছাদে উঠতেই তার বস কল দিয়েছে দেখে কলটা কেটে ছাদের ট্যাঙ্কির উপরে উঠে একদম কোনায় বসে ল্যাপটপ অন করে। রাজেশ নামের কারোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। তখনই তার বস ভয়েস মেসেজ দিয়ে বলে, লোহিত, তুমি যদি আমার কল রিসিভ না করো বা মেইলের রিপ্লাই না দাও, তাহলে আমার তোমাকে ফায়ার করতে হবে। লোহিত দ্রুত মেইল থেকে বসকে গালি দিয়ে ল্যাপটপ পাশে রেখে খুব সাহস নিয়ে নিচে তাকায়। তখনই বস কল দিলে প্রচুর রেগে দাঁড়িয়ে ফোনটাকে আছড়ে নিচে ফেলে দেয়। পকেট থেকে চেনের মতো কিছু একটা বের করে প্রচুর রেগে সেটাও বাম হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর খুব সাহস করে এগিয়ে নিজেকে শেষ করতেই যাবে, হঠাৎ ছাদে বসা একজন বলে, আরে মিস্টার, তুমি খরগোশের মতো লাফ দেওয়ার আগে একটা গল্প তো শুনে যাও। অ্যাপোলো হাসপাতালের 604 নম্বর রুমে একটা লোক ফুল বডি ফ্র্যাকচার নিয়ে মরার জন্য লড়াই করছে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে ঠিক ওই জায়গা থেকেই সেই আকামটা করেছিল। লোহিত ভয়ে ভয়ে নিচে তাকায়। এত কষ্টে যেটুকু সাহস জোগাড় করেছিল এই লোকের কথায় তাও গেল। লোকটা তার দিকে এগোচ্ছে দেখে লোহিত রেগে বলে, খবরদার আমার কাছে আসবে না। লোকটা বলে, তোমার তো সেই লোককে ধন্যবাদ দেওয়া উচিত যে এখন হাসপাতালে পড়ে আছে। সে প্রমাণ করে গেছে যে একবারে মরে যাওয়া থেকে ডিপ্রেশনের সাথে লড়াই করা ভালো। লোহিত ভয়ে পানি পান করতে শুরু করলে লোকটা বলে, না না, এই ভুল করো না। যখন নিচে গিয়ে পড়বে তখন পি বের হয়ে আসবে, আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। লোহিত রেগে বোতলটা ফেলে বলে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও তো। লোকটা বলে, যদি তুমি শান্তিতেই মরতে চাও তাহলে তোমাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে। লোহিত বিরক্ত হয়ে নিচে তাকাতেই দেখে লোকটা সেখানে নেই। দ্রুত ব্যাগ নিয়ে নামতেই দেখে লোকটা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। দৌড়ে তার পিছু পিছু এসে জিজ্ঞেস করে, তোমার বাসা কি খুব কাছেই নাকি ক্যাব বুক করব? লোকটা বলে, চিল ব্রো। তখনই কিছু বাচ্চা ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে খুশিতে দৌড় দিলে লোকটা বলে, দেখেছো, তুমি ওখান থেকে লাফ দিলে মরতে তো না, হুদাই পা ভেঙে পড়ে থাকতে, আর তোমার জন্য এই বাচ্চাদের উইকেন্ডটা নষ্ট হয়ে যেত। লোহিত অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানো? লোকটা বলে, অভিজ্ঞতা থাকতে হয়, বুঝছো ব্রো। দেখো, কেউ যদি নিজেকে শেষ করতে চায় তাহলে তার দুইটা রেজাল্ট আসে। যদি লাফিয়ে পড়ার পরও না মরে তাহলে বাকি জীবন আফসোস করে কাটাবে কেন এমনটা করতে গেল। আর যদি সফল হয়ে পটল তোলে তাহলে পুরো দুনিয়া তাকে কাপুরুষ বলবে। এসব শুনে লোহিত শকড হয়ে দাঁড়িয়ে থাকে। একটা গাড়ি তার পাশে এসে কষে ব্রেক করলে লোকটা তাকে টেনে নিয়ে রাস্তার সাইডে নিয়ে
নিয়ে বলে, এখানে থাকলে এভাবেই গাড়ির চাপায় মরতে হবে, তাই বলছি আমার বাসায় চলো, শান্তিতে পটল তুলতে পারবে। তার আগে বলো তুমি মরতে চাও কেন, কারণ একবার মরে গেলে কেউ তোমার গল্প শুনবে না। গাড়িতে বসা ছোট্ট ছেলেটা লোহিতকে অবাক হয়ে দেখতে থাকে। 1990 সালের কোনো এক মাসে একটা হাসপাতালে ডক্টর সদ্য জন্ম নেওয়া লোহিতকে কোলে নিয়ে এসে বাবা রাজেশকে দিয়ে বলে, ডেলিভারির সময় আপনার ছেলের বাম হাত আটকে গিয়েছিল। আপনার স্ত্রী বাচ্চাকে দুনিয়াতে আনার অনেক চেষ্টা করছিল, তাই তার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। ডক্টরের কথায় বাবা এটুকু তো বুঝে গিয়েছিল যে যদি লোহিতের বাম হাত না আটকাতো তাহলে মাকে এভাবে মরতে হতো না। এভাবেই লোহিতের জন্মের শুভ দিনটা মায়ের মৃত্যুদিন হয়ে যায়। কেটে যায় কয়েকটা বছর। লোহিত একটু বড় হলে তার ফুপু এসে বাবাকে বুদ্ধি দেয়, এখন থেকে নজর রাখবে যে এই দুষ্টু ছেলেটা যেন তার বাম হাত দিয়ে আর কোনো কাজ না করতে পারে। সে আসলে লোহিতের বাম হাত চেয়ারে বেঁধে তাকে ডান হাত দিয়ে সব কাজ করার অভ্যাস করাচ্ছে। বেচারা লোহিত হাত ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। ফুপু বলে, আমাদের পাশের বাসার পাটিলের ছেলেও লেফটি মানে বাহাতি। ডক্টর তাকে ইঞ্জেকশন দিলে সে আচমকায় রেগে ডক্টরকে চাকু মেরে একদম মেরেই ফেলেছে। তাই লোহিতকে ডান হাত দিয়ে সবকিছু করানোর অভ্যাস করানোর এটাই সঠিক সময়। বাবা রেগে বলে, এই ছেলেটা পাটিলের ছেলে না, এ রাজেশের ছেলে, বুঝতে পেরেছো? বলেই লোহিতের হাতটা খুলে দেয়। মানে বাবা ছেলেকে অনেক ভালোবাসে। তবে এই ঘটনার পর লোহিত শিওর হয়ে গিয়েছিল যে এমন আত্মীয় থাকলে লোহিতের আর নতুন করে কোনো শত্রুর দরকার হবে না। লোহিতের তখন 12 বছর বয়স। তখন বাবা লোহিতের বাহাতি হওয়ার বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেয়, কিন্তু লোহিতের সেই সকল টক্সিক আত্মীয় স্বজন, সাইকি, কালো জাদু, ডক্টর থেরাপি, পূজা, এমন কোনো উপায় নেই যেটা লোহিতের উপরে অ্যাপ্লাই করেনি। তাতে কোনো কাজ না হলে সবাই মোটামুটি হাল ছেড়ে দেয়। লোহিত শুধু এটাই ভাবতো, অমিতাভ বচ্চন, সচিন টেন্ডুলকার, এমনকি গান্ধী, যে কিনা তাদের জাতির পিতা, সে তো বাহাতি ছিল, তাহলে লোহিত বাহাতি হলে কি এমন সমস্যা? কিন্তু দুনিয়ার বেশিরভাগ জিনিস ডান হাতিদের জন্যই বানানো হয়েছে। এই জন্য বেচারা বাহাতি লোহিতের কোনো জিনিস ব্যবহার করতে অনেক ঝামেলা হতো। একদিন এইভাবে পেন্সিল কাটতে গিয়ে না পেরে তার বান্ধবী প্রীতিকে পেন্সিলটা কেটে দিতে বলে। তখন এই স্কুলে দুষ্টু বাচ্চারা এসে লেফটি লেফটি বলে তাকে বিরক্ত করলে লোহিত প্রচুর রেগে বাম হাত দিয়ে এক ঘুষি দিয়ে তাদের চরম শিক্ষা দিয়ে দেয়। এভাবেই কেটে যায় আরো কয়েক বছর। ফাইনালি গোল্ড মেডেল নিয়ে লোহিত গ্রাজুয়েট হয়, কিন্তু তার সাফল্যে হাততালি দেওয়ার বদলে কিছু বদমাশ পোলাপাইন তাকে লেফটি লেফটি বলে ডাকতে থাকে। লোহিত খুব রাগ হলেও নিজেকে সামলে স্টেজে ওঠে। বেচারা এই লেফটি বিষয়টা ভুলতে চাইলেও দুনিয়া কেন যেন তাকে ভুলতেই দেয় না। ফলশ্রুতিতে সারা রাত ডান হাত দিয়ে হ্যান্ডশেক কিভাবে করবে সেটা প্র্যাকটিস করে, কিন্তু প্রধান অতিথি হাত বাড়াতেই সে বাম হাত এগিয়ে দেয়। যাই হোক, লোকটা ভালো ছিল বলে 2 হাত বাড়িয়ে তার এই কনফিউশন দূর করে দেয়। রাতে বন্ধুদের সাথে গানের আসরে গিটার বাজাতে বসলে বা হাতিদের জন্য গিটার সেট করতে করতেই রাতটাই কেটে যায়। তার এই লেফটি জীবনের কষ্ট দেখে এক বন্ধু তাকে নিয়ে একটা গানই লিখে ফেলে। তার সব আত্মীয় এত বছর পরও হাল ছাড়েনি, এখনো তাকে লেফটি বানানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। কখনো এই লেফটি হওয়ার জন্য ট্রাফিকে জরিমানা দেওয়া লাগে, তো কখনো অফিসের কলিগের সাথে মাউস রাখার জায়গা নিয়ে মারামারি করতে হয়, কখনো ওয়াশরুমে গিয়ে পুশ কোন সাইডে দিয়ে ব্যবহার করবে তার চিন্তা, তো কখনো বাম হাত দিয়ে খাওয়ার জন্য সবার নজর কাড়ে। এভাবে লেফটি হওয়ার কারণে তার জীবন সেই এলোমেলোই রয়ে গেল। তবে একটা সেক্টরে এই লেফটি হওয়ার জন্য হেভি পার্ট নিত, তা হলো ক্রিকেট। তবে একদিন বাম হাতের গ্লাভস না পরার কারণে প্রতিপক্ষ ইচ্ছা করে বাউন্স বল মারে, ব্যাস সেটাই বা হাতে লেগে ব্যথা হয়ে যায়। আর লোহিতের ভাবটা সেখানেই শেষ। গল্প শুনতে শুনতে দুইজন একটা পান সিগারেটের দোকানে আসলে লোহিত লোকটাকে জিজ্ঞেস করে, তোমার কিছু লাগবে নাকি? লোকটা বলে না। দোকানদার চুইংগাম দিয়ে লোহিতকে অবাক হয়ে দেখতে থাকে। লোহিত লোকটাকে তার পাশে না দেখে পিছু পিছু পার্কে আসলে বিরক্ত হয়ে বললে যে বাসায় নিয়ে যাবে, তার বদলে পার্কে কেন আসলে? লোকটা বলে, ভাবলাম যাওয়ার আগে একবার আমার প্রিয় পার্কটাকে দেখে যাই। লোহিত বলে, তুমি কি শহর ছেড়েই চলে যাচ্ছ নাকি? লোকটা বলে, এমনই কিছু একটা ভেবে নাও। লোহিত বলে, এটাই আমার জীবনের শেষ সিগারেট, এরপর তো সোজা তোমার বাসায় গিয়েই মরবো। তো যাই হোক, আমি লেফটি হওয়ার কারণে আমার জীবনে বহু সমস্যা হয়েছে, কিন্তু সেই সমস্যাটা কখন যে অন্যদের জীবনকে প্রভাবিত করতে শুরু করলো তা বুঝতেই পারিনি। একদিন লোহিত এক বিল্ডিং এর বেসমেন্টে এসে বিলাসবহুল এক গাড়ি দেখে হা করে তাকিয়ে থাকে। তখনই পূজা কল দিলে লোহিত বলে, তোমার কথা মতো আমি বেসমেন্টে চলে এসেছি, কোনো সিসিটিভিতে যেন আমাকে দেখা না যায় সেভাবেই এসেছি। পূজা বলে, ঠিক আছে 907 নাম্বার ফ্ল্যাটে আসো। সিকিউরিটি গার্ডকে চকমা দিয়ে লোহিত লিফট দিয়ে উপরে ওঠে। বাম পাশে
সে এক নাগারে 907-এর বেল বাজাতেই থাকে। কোনো রেসপন্স না পেয়ে দরজায় টোকা দিতেই পূজা দরজা খুলে তাকে টেনে ভেতরে আনে। পূজা বলে এভাবে লুকিয়ে আসতে বলার জন্য সরি, আসলে আমার বাবা খুবই স্ট্রিক্ট, এসব জানতে পারলে অনেক ঝামেলা করবে। তখনই লোহিত লক্ষ্য করে তার ফোনে চার্জ নেই, তাই পূজাকে ফোনটা চার্জে দিতে বলে। লোহিত অবাক হয়ে এত দামি ফ্ল্যাট দেখতে থাকে। আয়েশ করে সোফায় বসে ল্যাপটপ অন করে পূজার কাছ থেকে পাসওয়ার্ড শুনে ওয়াইফাই কানেক্ট করে। পূজা জিজ্ঞেস করে আজও ল্যাপটপে লগ ইন করা কি জরুরি? লোহিত বলে হ্যাঁ, আসলে হাফ ডে ছুটি বাড়িয়ে পুরো দিনে ছুটি নিব, না হলে স্যালারি থেকে 4000 টাকা কেটে নিবে। আসলে এভাবে রোজ রোবটের মতো কাজ করতে করতে আমি বিরক্ত, তাই ভাবছি নতুন একটা ব্যবসা চালু করব। কথা বলতে বলতেই লোহিতের নজর পড়ে টেবিলে দামি শ্যাম্পেইনের উপরে। লোহিত সেটা বাঁ হাত দিয়ে ধরতে পূজা জিজ্ঞেস করে তোমার হাতের ব্যথা কমেছে? লোহিত বলে কমে গেছে। পূজা হঠাৎ একটা বাক্স দিয়ে বলে এটা তোমার জন্য। লোহিত বাক্স খুলতেই দেখে নাইকির লিমিটেড এডিশন, কিন্তু এত দামি জিনিস সে কিভাবে নিতে পারে? কারণ সে পূজাকে কখনোই এত দামি গিফট দিতে পারবে না, তাই পূজাকে সেটা ফিরিয়ে দেয়। পূজা বলে কোনো সমস্যা নাই, আমি এটা এখানেই রাখবো, তোমার কখনো মন বদলালে নিয়ে যেও, তবে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে বলেই আরেকটা বাক্স বের করে দেয়, যে বাক্সতে লেফটিরা সহজেই ব্যবহার করতে পারবে এমন সব জিনিসে ভরা। লোহিত খুশি হয়ে বলে এগুলো আমি ছোটবেলায় পেলে আমার জীবন বেশ সহজ হতো। নিচে সিকিউরিটি গার্ড কি দুধওয়ালা বলে 800 সাথে নতুন কেউ এসেছে নাকি? একটু আগেই দেখলাম একটা লোক যাবে 800 সাথে কিন্তু ভুলে 907-এর সামনে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই মুখ লুকাচ্ছিল, তাই অবাক হয়ে জিজ্ঞেস করি তুমি কি পূজা ম্যাডামের ফ্রেন্ড নাকি পারনিত স্যারের? লোহিত ঘাবড়ে বাহানা করে বলে আমি তো আসলে 807-এ যাব। দুধওয়ালা বলে এটা 9 তলা, 807 তো নিচে 8 তলায়। লোহিত দ্রুত নিচে নেমে যায়। সিকিউরিটির সন্দেহ হলে দ্রুত চেক করতে 9 তলায় আসে। পূজা তখন ফোনে কারোর সাথে কথা বলছে। পূজা বলে সে তো এসে গেছে, অনেক হ্যান্ডসাম, দাঁড়াও এখনই ছবি দিচ্ছি বলেই লোহিতের পেছন থেকে ছবি তুলে পাঠিয়ে দেয়। তখনই দরজায় বেল শুনে পূজা দরজার দিকে অবাক হয়ে তাকালে লোহিতকে বলে বোতল ওপেনার সামনেই আছে, সেটা দিয়ে ওটা খুলে নাও বলেই দরজা খুলতে যায়। লোহিত তখন স্মোক করতে বেলকনিতে যায়। পূজা দরজা খুলতেই দেখে সিকিউরিটি গার্ড এসেছে। গার্ড জিজ্ঞেস করে বাসায় কি কেউ এসেছে? পূজা বলে না বলেই মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। লোহিত তখন বোতল ওপেন করার জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু হঠাৎ তার হাত পিছলে দামি বোতলটা পড়ে সারা ফ্লোরে শ্যাম্পেইন ছড়িয়ে যায়। পূজা দুইটা গিফট বক্স পাশাপাশি রেখে মনে মনে বলে আজ ওকে মনের কথা বলেই দিব বলেই অ্যালেক্সাকে রোমান্টিক গান প্লে করতে বলে। জোরে শব্দ শুনে বেলকনির দিকে আসতে গেলেই লেফটিতে জিনিসের সেই গিফট বাক্সটা পড়ে যায়। পূজা বারান্দায় আসতেই এসব দেখে কাঁচ পরিষ্কার করার জন্য ঝাড়ু আনতে যায়। বেচারি তো আছে হ্যাভি রোমান্টিক মুডে, তাই লোহিতের জ্যাকেটটা পরম যত্নে চেয়ারে রেখে বারান্দায় এসে লোহিতের মন খারাপ দেখে সেই ঝাড়ু দিয়েই রোমান্টিক ডান্স করতে থাকে। দুইজনেই এই মুহূর্তকে অনেক এনজয় করছে। লোহিত এক কোনায় বসে পূজাকে হাক করার জন্য চোখ বুজে অপেক্ষা করতে থাকে। পূজা ধীরে ধীরে তার কাছে আসছে। আচমকা পেছনের বেলকনিতে কি যেন দেখে ভয়ে কেঁপে পেছনে সরতে গেলেই ভাঙা কাচে পিছলে একদম উল্টে পড়তে যায়, তবে কোনো মতে গ্রিল ধরে ঝুলতে থাকে। সাহায্যের জন্য লোহিত লোহিত বলে চিৎকার করে ডাকে। বলদ লোহিত তখনও হাক করার জন্য চোখ বুজে অপেক্ষা করছে। হঠাৎ তাকিয়ে পূজাকে এভাবে দেখে ঘাবড়ে বাঁ হাত দিয়ে পূজাকে টেনে উপরে তোলার চেষ্টা তো করে, কিন্তু ধীরে ধীরে হাত ঘেমে পিচ্ছিল হয়ে যাওয়ায় পূজা তার ঠিক সেই ব্যথা জায়গাটাই ধরতেই লোহিত আর সহ্য করতে না পেরে নিজের অজান্তেই পূজার হাতটা সরিয়ে দেয়। ব্যাস, পূজা সোজা নিচে পড়ে যায়। ভয়ে কষ্টে ফ্রাস্ট্রেশনে লোহিতের জীবনে এই প্রথমবার মনে হয় তার হয়তো ডান হাতটাই ব্যবহার করা উচিত ছিল। সিরিয়াসলি মানুষের সাথে এমন ঘটনাও ঘটে। লোহিতকে দেখে আমি হাসবো না কানবো নিজেই কনফিউজ। নিচে ক্যাফে এরিয়াতে একজন বার্গার খেতে কেচাপ ঢালার আগেই লাল কিছু একটা পড়তেই উপরে তাকিয়ে দেখে কাচের সিলিং এর উপরে পূজার রক্তাক্ত শরীর পড়ে আছে। সবাই হতভম্ব হয়ে যায়। কাচ ভেঙে পূজা ধাপ করে সেই বার্গারের উপরেই পড়ে। বেচারার মনে হয় এ জন্মের বার্গার খাওয়ার স্বাদটা মিটেই গেল। লোহিত পূজা পূজা বলে চিৎকার করতে থাকে। হঠাৎ খেয়াল করে পাশের বেলকনিতে এক মেয়ে এই ভয়ানক দৃশ্য দেখে তপ্ত হয়ে দাঁড়িয়ে আছে। লোহিত ভয়ে দৌড়ে ফ্ল্যাটের ভেতরে চলে এসে ভয়ে ঘাবড়ে বলে ও নিচে পড়ে মারা গেছে, আমি ওকে মেরেছি। না না, আমি কিছু করিনি, ও নিজেই পড়ে গেছে। জ্যাকেট নিয়ে কোন রকমে শান্ত হয়ে ল্যাপটপ ব্যাগে রেখে সেখান থেকে ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করে। আয়নায় নিজেকে দেখেই লোহিত ভূত দেখার মতো আটকে ওঠে। কোন রকমে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে থাকে যে সে পুলিশকে কি বলবে। লোহিত নিজেকেই বলে আমি তো শুধু পূজার সাহায্য করতে
করতে এসেছিলাম, সে তো নিজেই পড়ে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু ভয়ে লোহিতের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। দরজা দেখে খুব সাহস করে এগোতেই বাইরে থেকে জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে সব সাহস ভুলে দৌড়ে বেলকনিতে আসে। সামনের দরজা থেকে বের হতে পারবে না, তাই স্ল্যাব বেয়ে পাশের ফ্ল্যাটে চলে আসে। লোহিত এই ফ্ল্যাটের সেই মেয়েটাকে ডাকতে থাকে, কিন্তু ফ্ল্যাটের কোথাও কেউ নেই। হঠাৎ এক রুম থেকে মেয়েটা বেরিয়ে এসে লোহিতকে ব্যাট দিয়ে বাড়ি মেরে বলে, তুমি ওই মেয়েটাকে ধাক্কা মেরেছো। লোহিত বলে, আমি কিচ্ছু করিনি, পূজা তো আপনাকে দেখেই নিচে পড়ে গেছে। মেয়েটা ভয়ে ভয়ে বলে, তুমি এখান থেকে যাও, না হলে আমি পুলিশে বলে দিব। বলেই দরজা খুলতে গেলে দরজার লক আর খুলতে পারে না। লোহিত বলে, আমি দরজা খুলছি, আপনি একটু পানি এনে দিন। মেয়েটা দৌড়ে কিচেন এসে দেখে জগে পানি নেই, কেটলিতেও পানি নেই। ফিল্টার চেক করতে গেলে লোহিত এসে বলে, সিং থেকে পানি নেন। মজার বিষয় কি জানেন, একটা মেয়ে অদ্ভুত ভাবে দুই ফ্ল্যাটের মাঝের বেলকনিতে দাঁড়িয়ে থাকে। সে নিজের বাসার লক খুলতে পারে না, এমনকি নিজের বাসার পানিও খায় না, জানেও না কোথায় পানি আছে। আমার তো মনে হচ্ছে এটা আপনার বাসা না। মেয়েটা রীতিমতো থতমত হয়ে যায়, কি উত্তর দিবে ভাবতে ভাবতে আশেপাশে তাকায়। ধরা পড়ে গেছে বুঝে বলে, আসলে আমি একটা বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করলে আমি কাউকে কিছুই বলবো না। লোহিত বলে, তোমাকে দেখেই পূজা নিচে পড়ে গেছে, আর তুমি আমাকে পুলিশের হুমকি দিচ্ছ। আমি পুলিশকে ডেকে আনছি। সাথে সাথেই নিচে পুলিশের গাড়ির সাইরেন শুনে লোহিত জানালা থেকে পুলিশের গাড়ি দেখলে তার পূজার জন্য ভীষণ খারাপ লাগে। কান্না করতে করতে পূজার কাছে ক্ষমা চায়। নিচে এসপি এসে গার্ডকে জিজ্ঞেস করে, পূজার বাসায় খবর দেওয়া হয়েছে? গার্ড বলে, ম্যাডামের বাবা মা ইউএসএ থাকে, তাই তার চাচাকে খবর দিয়েছি। এসপি ক্রাইম স্পট ভালো করে দেখতে থাকে। লোহিত বলে, পূজা আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল, সবসময় আমার অনেক খেয়াল রাখতো, আমি চাইলে ওকে বাঁচাতে পারতাম। মেয়েটা বলে, সরি, আমি তোমাকে ভুল বুঝেছি, ওটা আসলেই অ্যাক্সিডেন্ট ছিল। লোহিত ঘাবড়ে বলে, চলো আমরা পুলিশকে সব সত্য বলে দেই, আমি পূজাকে দেখতে চাই। মেয়েটা মানা করলে লোহিত কোনো কথা না শুনে খুব সাহস নিয়ে দরজা খুলতেই দুজন কনস্টেবল দেখে আবারও চলে আসে। মেয়েটার সামনে খুব ভাব নিয়ে বলে, আমি আসলে এই ব্যাগ নিতে এসেছি। মেয়েটা বলে, বোঝার চেষ্টা করো, এটা একটা মেয়ের মার্ডার কেস, তুমি ছেলে তাই তোমাকে কেউ বিশ্বাস করবে না। লোহিত বলে, তুমিও তো মেয়ে, আর তুমি সব দেখেছো, আমার সাথে চলো আর সব সত্য বলে দাও। মেয়েটা বলে, আমি বাইরে যেতে পারবো না, আসলে আমার নাম রাধিকা, আর এই মুহূর্তে এটুকু জানো যে আমার পরিস্থিতি তোমার থেকেও খারাপ। আমি একটা কল করতে চাই, তোমার ফোনটা দাও তো। লোহিত পকেট চেক করে দেখে তার ফোন তো পকেটে নেই। তার মনে পড়ে যায় সে ফোনটা তো পূজাকে চার্জে দিতে দিয়েছিল। কপাল পোড়া লোহিত তাড়াতাড়ি দৌড়ে পূজার ফ্ল্যাটের বেলকনির দিকে আসে। এদিকে পুলিশও লিফটে উঠেছে। লোহিত ব্যালকনিতে এসে কাচের টুকরা আর ড্রিঙ্কস পরিষ্কার করে। পর্দার আড়াল থেকে উকি দিয়ে দেখে এখনো ফ্ল্যাটে কেউ আসেনি। এদিকে বাইরে পুলিশ এক মিস্ত্রিকে নিয়ে এসে দরজা খোলার চেষ্টা করছে। লোহিত ভেতরে আসলে দরজায় শব্দ পেয়ে দৌড়ে সোফার পেছনে লুকায়। তবে ভেতরে কাউকে আসতে না দেখে ধীরে ধীরে বের হয়ে ফোন খোঁজা শুরু করে। ফোনটা পেতেই পূজার দেওয়া জুতার গিফটের প্যাকেট দেখে সেটাও সাথে নিয়ে নেয়। মানে এত দামি গিফট ছাড়া যাবে না। তার মানে আসলে এই গিফটটা দেখলে যে কেউ তার বিষয়ে সন্দেহ করতে পারে। পূজার ফোন বাজছে শুনে সেটাও নিয়ে নেয়। এদিকে এসপি দরজা খুলছে না দেখে দ্রুত সিআইডি দয়ার মতো দরজা ভেঙে বেলকনিতে এসে দেখে সেখানে কেউ নেই, কারণ ততক্ষণে লোহিত রাধিকার ফ্ল্যাটে চলে এসেছে। পুলিশ গার্ড এবং দুধওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়, কারণ শেষবার পূজাকে তারাই দেখেছিল। গার্ড বলে, দুধওয়ালা বলেছিল ম্যাডামের ফ্ল্যাটে কেউ এসেছে, সেটা চেক করতে এসেছিলাম, কিন্তু কেউ আসেনি বলে ম্যাডাম দরজা বন্ধ করে দেয়। এসপি জিজ্ঞেস করে, আসার সময় লবিতে কাউকে দেখোনি? গার্ড বলে, না। দুধওয়ালা বলে, কালো জ্যাকেট পরা একটা লোক 807 নম্বর ফ্ল্যাট কোনটা জিজ্ঞেস করছিল। এসপি বিরক্ত হয়ে বলে, আজব এক অ্যাপার্টমেন্ট, যেখানে গার্ড পুলিশের কাজ করছে আর দুধওয়ালা গার্ডের কাজ করছে। তবে আমার তো দুজনের পর সন্দেহ হচ্ছে। লোহিত তখন লুকিং গ্লাস থেকে বাইরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করে। তখনই রাধিকা কাঁধে হাত রাখলে লোহিত আটকে ওঠে। লোহিত বিরক্ত হয়ে বলে, আমি পাগল হয়ে যাচ্ছি, এখনই আমি পূজাকে দেখতে চাই। রাধিকা বলে, দেখো, পূজাকে আমি চিনি না, কিন্তু খবরদার তুমি আমার সাথে এভাবে কথা বলবে না। তোমার ফোন কি পেয়েছো? লোহিত পকেট থেকে একটা ফোন বের করে দেখে সেটা আসলে পূজার ফোন। নিজের ফোনটা বের করতেই
বাসুর কল আসে। লোহিত ঘুমিয়ে ঘুমিয়ে কল রিসিভ করার ভান করে বলে, আসলে আমি অনেক ক্লান্ত তো, তাই ঘুমাচ্ছি। বাসু বলে, পূজা যে নিজেকে মারার চেষ্টা করেছে তা কি জানিস? লোহিত অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস এসব? বাসু বলে, হ্যাঁ, ওর ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে এখন হাসপাতালে ভর্তি। কল কাটতেই খুশি হয়ে রাধিকাকে বলে, পূজা এখন হাসপাতালে, তার মানে সে এখনো বেঁচে আছে। আমি গিয়ে ওকে একবার দেখে আসি। সে পঙ্গু হয়ে গেল, আমি ওকেই বিয়ে করব, একদম রানীর মতো রাখবো। আমাদের বাচ্চা শহরের টপ স্কুলে পড়বে। মানে কোথা থেকে কোথায় চলে গেছে। রেগে রাধিকাকে বলে, তুমি এখন জাহান্নামে যেতে পারো। রাধিকা বলে, একটা সাহায্য করবে প্লিজ, কোথাও আমার নাম নিবে না। লোহিত বলে, একটু আগে তুমি আমাকে হুমকি দিয়ে এখন আবার সাহায্য চাচ্ছ? রাধিকা রেগে তাকালে লোহিত বলে, আমি পুলিশকে তোমার কথা বলে দিব, পুলিশকে এই রাগটা দেখিও। লোহিত বেশ ভাব নিয়ে বের হতেই যাবে, তখনই বাসু কল দিয়ে জানায় পূজা মারা গেছে। কপাল পোড়ার লোহিতের জীবনে খুশি তো 2 সেকেন্ডও টিকতে পারে না। জীবনের এমন নির্মম পরিহাসে সে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারে না। মুহূর্তেই পোল্টি খেয়ে রাধিকাকে বলে, তোমার প্ল্যানটাই আসলে ঠিক, কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যাওয়া উচিত। মানে ঠেলার নাম বাবাজি। লোহিতকে তার বাবা ভিডিও কল দিলে লোহিত এক রুমে এসে কল রিসিভ করে। বাবা জিজ্ঞেস করে, তুই কোথায় ছিলি? সেই দুপুর থেকে কল দিচ্ছি। লোহিত বলে, এক বন্ধুর বাসায় এসেছি। কথা বলতে বলতে লোহিতের নজর পড়ে টেবিলে রাখা এক ছবির ফ্রেমে। লোহিত কল কেটে ছবিটা দেখে অবাক হয়ে যায়। ফ্রেমটা তাড়াতাড়ি লুকিয়ে নেয়। এসপি পূজার চাচার সাথে লিফটের সামনে এসে দাঁড়ালে লিফট থেকে প্রণীত নামে। পূজার চাচা বলে, এই ছেলেটাই তো পূজার পাশের ফ্ল্যাটে থাকে। এসপি বলে, তাহলে এই ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রণীত জিজ্ঞেস করে, কিন্তু হয়েছে কি? আমি তো কেবলই অফিস থেকে এসেছি। এসপি বলে, সব জানতে পারবেন, আগে ফ্রেশ হয়ে আসেন। লোহিত ল্যাপটপে কিছু একটা কাজ করছে দেখে রাধিকা বলে, কে যেন ডোরবেল বাজাচ্ছে। লোহিত টিটকারি হাসি দিয়ে বলে, বাসাটা তোমার, আমার না। রাধিকা বিরক্ত হয়ে বলে, এটা আমার বাসা না, কতবার বলবো। লোহিত সেই ফ্রেম দেখিয়ে বলে, তাহলে এটাকে? ছবিতে রাধিকা আর প্রণীতের কাপল ছবি। রাধিকা বলে, এটা অনেক বড় একটা গল্প। প্রণীত গার্ডকে কল করে জিজ্ঞেস করে, পূজার কি হয়েছে? গার্ড জানায়, পূজা নিজেকে শেষ করে দিয়েছে। ফোনে কথা বলতে বলতেই প্রণীত ফ্ল্যাটের কলিং বেল বাজাতে থাকে। রাধিকা আর লোহিতের তো জানের পানি শুকিয়ে আসে। কেউ দরজা খুলছে না দেখে প্রণীত চাবি নিয়ে দরজা খুলে ভেতরে এসে তার গার্লফ্রেন্ড স্যামকে ডাকতে থাকে। কিন্তু কোথাও কোনো সারা শব্দ না পেয়ে স্যাম হয়তো বাইরে গেছে ভেবে কিচেনে আসে। আর নিচে তখন রাধিকা আর লোহিত লুকিয়ে আছে। তবে লোহিত এই অবস্থার মধ্যেও ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। মানে কোডিং এক্সপার্টদের কখনো কোনো ছুটিই হয় না। প্রণীত ফ্রেশ হতে গেলেই লোহিত তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে আর রাধিকা লুকায় এক রুমে। প্রণীত ওয়াশরুমে ঢুকতেই যাবে, তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে গার্ড এসেছে। গার্ড বলে, আমি নিচেই ছিলাম। হঠাৎ জোরে শব্দ শুনে তাকাতেই দেখি পূজা ম্যাডাম। তখনই ওয়াকি টকিতে গার্ডকে নিচে ডাকে। প্রণীত জিজ্ঞেস করে, তুমি কি স্যামকে আসতে দেখেছো? গার্ড বলে, হ্যাঁ, সন্ধ্যায় ম্যামকে হ্যালো বলেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি, মনে হচ্ছিল খুব রেগে আছে। প্রণীত এবার দ্বিধায় পড়ে যায়। দ্বিধায় পড়ে কাউকে কল দেয়, কিন্তু তার ফোনটা নির্জন এক রাস্তায় পার্ক করা গাড়ির মধ্যে চার্জে বসানো। ফ্রেশ হয়ে প্রণীত ফোনে কথা বলতে বলতে নিচে চলে যায়। লোহিত চোরের মতো রুম থেকে বের হয়ে রাধিকাকে বেরিয়ে আসতে বলে। লোহিত বলে, তোমার স্বামী তো অনেক হ্যান্ডসাম। রাধিকা বলে, ও আমার স্বামী না, আমি তো ওকে চিনিও না। লোহিত ছবি দেখিয়ে বলে, তাহলে এটাকে তোমার ভূত? রাধিকা বলে, আমি জানি না এই ছবি এখানে কিভাবে আসলো, হয়তো ফটোশপ করিয়েছে। লোহিত বলে, লোকটাকে দেখে তো ভদ্রই মনে হলো। রাধিকা বলে, এ আবার ভদ্র জীবনেও না। লোহিত অবাক হয়ে জিজ্ঞেস করে, কেবলই তো বললে তুমি ওকে চেনো না। তখনই লোহিতের কল আসে। অপর পাশ থেকে শ্রদ্ধা কল করে পূজার কথা বলতেই লোহিত বলে, বাসু আমাকে সব জানিয়েছে। শ্রদ্ধা জিজ্ঞেস করে, কেন, তোমার না আজ ওর সাথে দেখা করার কথা ছিল? লোহিত বলে, না না, আমি তো এমজি রোডে নাইকি শোরুমে জুতা কিনতে এসেছি। শ্রদ্ধা বলে, তুমি আসবে বলে গতকাল পূজা আমার থেকে এক বোতল ওয়াইন নিয়ে গিয়েছিল। লোহিত বলে, আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। শ্রদ্ধা বলে, পুলিশ সকল ক্লোজ ফ্রেন্ডস আর ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদের জন্য 30 মিনিটের মধ্যেই যেতে বলেছে। লোহিত বলে, রাস্তা অনেক জ্যাম তো, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কল কাটার পরে শ্রদ্ধা কেন যেন এক শয়তানি হাসি দেয়, যেন সে কিছু একটা জানে। রাধিকা অট্ট হাসিয়ে দিয়ে বলে, এই জন্যই তুমি ওই ভাঙা বোতলটা নিয়ে এসেছো। লোহিত এবার চিন্তায় পড়ে যায় যে যদি শ্রদ্ধা এই কথা পুলিশকে বলে দেয় তখন তার কি হবে। নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, বললে বলুক গিয়া, আমার তো কোনো দোষই নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল।
রাধিকা জিজ্ঞেস করে তা এটা যে অ্যাক্সিডেন্ট তা প্রমাণ করবে কিভাবে। লোহিত আমতা আমতা করে বলে আমি হাইকোর্টে যাব, বলবো আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। লোহিতকে চিন্তায় দেখে রাধিকা লোহিতের হাতে হাত রেখে বলে চিন্তা করো না, তোমাকে আমি এখান থেকে বের হতে সাহায্য করব। ইন্টারকমে তাকাতেই রাধিকা আর লোহিত খেয়াল করে প্রনীত গার্ডের সাথে কি যেন বলছে। রাধিকা বলে হয়তো প্রনীত এখানেই আসছে, তুমি এক কাজ করো, গিয়ে বেডরুমে লুকিয়ে পড়ো। রাধিকার কথা মতো লোহিত বেডরুমে গিয়ে বেডের নিচে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে হাতে কিছু একটা লাগায় অবাক হয়ে পাশে তাকাতেই দেখে রাধিকার মতো দেখতে একজনের লাশ পড়ে আছে। ভয়ে লোহিত জোরে চিৎকার করতে গিয়েও দিতে পারে না, কিন্তু এটা কার লাশ? তাহলে কি রাধিকা আর স্যাম যমজ বোন? কিন্তু এটা কার লাশ? তার মানে কি সে এতক্ষণ যার সাথে কথা বলছিল সেটা কি রাধিকার ভূত? এত প্যারাময় জীবন লোহিত আর রাখতে চায় না, তাই বেলকনিতে গিয়ে লাফ দিতেই যাবে তখনই রাধিকা এসে তাকে ডাকে। লোহিত বলে ভূতনি, তুমি আমার থেকে দূরে থাকো। রাধিকা হতবাক হয়ে জিজ্ঞেস করে এসব কি বলছো? লোহিত ভূত তাড়ানোর জন্য মন্ত্র পড়া শুরু করে, কিন্তু কোনো কাজই হয় না। রাধিকা উল্টা সেই মন্ত্রের বাকি অংশ মুখস্থ বলা শুরু করে দেয়। লোহিত এবার প্রচুর ঘাবড়ে বলে তুমি এসবও জানো? রাধিকা বলে দেখো, প্রনীত যে কোনো সময় এখানে চলে আসবে, তোমার এসব নাটক বন্ধ করো। লোহিত ফোন বের করে ক্যামেরায় ছবি তুলতে গেলেই রাধিকা ফোনটা কেড়ে নিয়ে জলদি একটা নম্বরে কল দেয়, যেই নম্বর এই ফ্ল্যাটের কোথাও বাজতে থাকে। লোহিত বেডরুমে এসে দেখে রাধিকা নিচে বসে সামিক্ষার নাম বলে কান্না করছে। রাধিকা লোহিতকে বলে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। লোহিত জিজ্ঞেস করে কিন্তু এই মেয়েটা কে? রাধিকা বলে ও আমার যমজ বোন স্যাম। রাধিকা স্যামের নাকে হাত দিয়ে দেখে সে আর নিঃশ্বাস নিচ্ছে না। ভয়ে আটকে উঠে এক কোনায় বসে কান্না করতে থাকে। প্রনীত এসপি কে বলে পূজার হত্যার সময় আমি এখানে ছিলাম না, অফিসে ছিলাম। এদিকে রাধিকা বলে যমজ বোন হওয়া সত্ত্বেও আমরা কখনোই ক্লোজ ছিলাম না, অনেকটা শত্রুর মতো ছিলাম। প্রনীত বলে আমি ফ্ল্যাটে আমার গার্লফ্রেন্ডের সাথেই থাকি। এদিকে রাধিকা বলে স্যামের রুমমেট আমাকে কল দিয়ে বলে যে স্যাম নাকি 2 দিন তার রুমে যায়নি, তাই আমি তাকে কল দিয়েছিলাম। স্যাম তখন অনেক ভয়ে ভয়ে কথা বলছিল। আমার তো ওকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই এখানে চলে আসি, কিন্তু আমার ফোন ভুলে ক্যাবেই ফেলে রেখে এসেছি। তার মানে প্রনীত তখন রাধিকাকেই কল দিচ্ছিল। প্রনীত বলে আজ দুপুরে স্যামের দুলা ভাইয়ের সাথে আমার দেখা করার কথা ছিল, কিন্তু আমার জরুরি কাজ থাকায় দেখা করতে পারিনি। এসপি জিজ্ঞেস করে স্যাম কি এখনো ফ্ল্যাটেই আছে? প্রনীত বলে তা জানি না, দেখার সময় পাইনি। রাধিকা বলে ফ্ল্যাটে এসে দেখি দরজা খোলা, ভেতরে কেউ নেই। হঠাৎ কারোর আসার শব্দ পেয়ে ভয়ে বেলকনিতে গিয়ে লুকাই। আমি স্যামকে অনেক বুঝিয়েছিলাম যে সে যেন প্রনীতকে বিশ্বাস না করে, কিন্তু সে আমার কথা শোনেনি। অপরদিকে প্রনীত বলে স্যামকে অনেকবার কল দিয়েছি, সে কল রিসিভই করেনি। এসপি বলে আমাদেরকে স্যামের বয়ান নিতে হবে। রাধিকা লোহিতকে বলে স্যামের ফোনে লক খুলে দাও, আমাকে দেখতে হবে যে ও আমাকে কোনো টেক্সট দিয়েছিল কিনা। লোহিত স্যামের চোখ খুলে ফোনের লক ওপেন করে। রাধিকা তখন মেসেজ দেখায় ব্যস্ত। লোহিত মনে মনে বলে কিসের মধ্যে যে ফেসে গেছি না জানি, আমাকে আর কত লাশ দেখতে হবে। রাধিকা একটা ভয়েস মেসেজ প্লে করে যেটা স্যাম তাকে পাঠিয়েছিল। স্যাম বলছে তুমি ঠিকই ছিলে, প্রনীত আমাকে ধোকা দিয়েছে, আমি ওকে হাতে নাতে ধরার জন্য ওর সাথে ওর ফ্ল্যাটেই থাকছি, ও হয়তো আমাকে মেরেও ফেলতে পারে, জলদি এসে আমাকে সাহায্য করো। লোহিত এবার রাধিকাকে বিশ্বাস করে। রাধিকা প্রচুর রেগে বলে প্রনীতকে তো আমি ছাড়বো না, বলেই কান্না করতে করতে বলে আমি কখনোই স্যামকে নিয়ে ভাবিনি, ওর খেয়ালও রাখিনি, কখনো ভালোবাসিনি। লোহিত বলে আমাদের এখন ভেবে চিন্তে কাজ করতে হবে। প্রনীত পুলিশ জিজ্ঞাসাবাদের পরে ফ্ল্যাটে এসে দেখে রাধিকা তার ফ্ল্যাটে। রাধিকা লোহিতকে প্রনীতের সাথে রাঘব নাম দিয়ে পরিচয় করিয়ে দেয়। প্রনীত বলে হ্যাঁ স্যাম আপনার সম্পর্কে বলেছিল। লোহিত ভুলে রাধিকাকে পূজা বলে রাখলে কথা ঘোরাতে বলে আসলে আমি ওকে ভালোবেসে পূজা ডাকি। প্রনীত বলে অবাক করার বিষয় কি জানো, আমার পাশের ফ্ল্যাটেও একজন পূজা থাকতো, সে আজই নিজেকে শেষ করে দিয়েছে। তা এখন এই ল্যাপটপ কেন? রোহিত বলে আমি আসলে আইটি সেক্টরে কাজ করি তো, বসের জ্বালায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়। প্রনীত বলে কিন্তু স্যাম তো বলেছিল তোমার নাকি বিজনেস আছে। লোহিত বলে হ্যাঁ আইটি ফার্ম তো এক প্রকারের বিজনেসই। রাধিকা বলে স্যাম কোথায়? প্রনীত বলে তা তো জানি না, কল দিচ্ছি কিন্তু পাচ্ছি না। রাধিকা বলে আমার ফোন তো ট্যাক্সিতেই ফেলে রেখেছি, স্যাম কল দিয়ে বলেছিল বাইরে যাচ্ছে, দরজা খোলাই থাকবে। প্রনীত পানি আনতে গেলে রাধিকা লোহিতকে বলে বেশি অ্যাক্টিং করা বন্ধ করো, এই প্রনীতের সাথে আমার 1 কি 2 বার দেখা হয়েছে আর সে জানে না রাঘবকে। লোহিত অবাক হয়ে জিজ্ঞেস করে আসলে এই রাঘবটা কে?
রাঘবের নাম শুনে রাধিকা আমতা আমতা করতে থাকে। প্রণীত স্যামকে কল দিয়ে রুমে গিয়ে দেখে বেডের উপরে স্যামের লাশ পড়ে আছে। আর এদিকে রিং বাজে লোহিতের ব্যাগের ফোনে। কারণ মেসেজ পড়ে তার ব্যাগেই ফোনটা রেখে দিয়েছিল। লোহিত তাড়াতাড়ি ফোনটা পাশের সোফায় ছুঁড়ে মারে। প্রণীত রেগে রাধিকাকে মারতে গেলে লোহিত বলে, আমরা শান্ত হয়ে বসে আগে কথা বলি। প্রণীত তবুও রাধিকাকে মারতে গেলে লোহিত এসে তাকে টেনে ধরে। প্রণীত লোহিতকে ঠেসে ধরে টেবিলে। লোহিত হাতের কাছে গুঁড়া মরিচের গুঁড়ার কৌটা পেতেই প্রণীতের চোখে ছুঁড়ে মারে। চোখে জ্বালায় বেচারা ছটফট করতে থাকে। এই সুযোগে লোহিত আর রাধিকা পাগলের মতো ছুটতে ছুটতে চিন্তা করতে থাকে তারা এখন কি করবে। প্রণীত হাঁটতে হাঁটতে পানির বোতল পেতেই জলদি পানি ছিটিয়ে চোখে পানি দিয়ে ফল কাটা চাকু নিয়ে তাদের দিকে তেড়ে আসে। লোহিত পণ্ডিতকে কোনো রকমে ধরে রাখলে রাধিকা ব্যাট দিয়ে জোরে বাড়ি মারতে গেলে প্রণীত ঘুরে যায় আর বাড়িটা লাগে বেচারা লোহিতের পিঠে। ব্যথায় সে চিৎপটাং হয়ে পড়ে যায়। রাধিকা প্রণীতের হাতে বাড়ি মেরে চাকুটা ফেলে চাকুটা নিতেই যাবে, তখনই প্রণীত রাধিকার পা ধরে টানতে থাকে। পেছন থেকে লোহিত প্রণীতের পা ধরে টানতে থাকে। এ যেন লাইভ সাপ লুডো খেলা চলছে। প্রণীত লাথি মেরে লোহিতকে সরিয়ে দিতেই লোহিত ফোন পেয়ে বলে, দাঁড়াও, এখনই পুলিশকে কল দিচ্ছি। প্রণীত লোহিতকে মেরে জিজ্ঞেস করে, আমাকে মিথ্যা কেন বললি, কে তুই? বলেই লোহিতের গলা চেপে ধরে। লোহিতের জান প্রায় যায় যায় অবস্থা। তখনই আচমকা রাধিকা প্রণীতের গলায় চাকু বসিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে লোহিতের মুখে। লোহিত ভয়ে চোখ বন্ধ করে রাখে। আর তখনই আসে বসের কল যে এখনো কোডিং জমা দাওনি কেন, এটা কিছু হইল? আরো একটা লাশ দেখার সাহস লোহিতের নেই। রাধিকা কান্না করে বলে, তুই আমার স্বামীর খুন করেছিস। এদিকে পূজার ফ্ল্যাটে ফরেন্সিক টিম হেয়ার স্যাম্পল আর কিছু লিকুইড পেয়ে এসপি কে বলে টেস্ট করে আপনাকে জানাতে পারবো। এসপি প্রতাপকে বলে, সবাইকে এখন যেতে বলো, আমরা স্টেটমেন্ট নিয়ে তারপর যাব। লোহিত ওয়াশরুমে আয়নায় তাকিয়ে মুখে এত রক্ত দেখে প্রচুর ঘাবড়ে যায়। না জানি এই এক রাতে লোহিতের জীবনে আর কি কি অঘটন হবে। রাধিকা কত সহজে প্রণীতকে মেরে ফেললো, না জানি সে কোন সাইকোর পাল্লায় পড়েছে। হাত মুখ ধুয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে লোহিত প্রণীতের একটা টি শার্ট পরে আয়নায় প্র্যাকটিস করতে থাকে যে পুলিশকে সে কি বলবে। চোখ ঢেকে লিভিং এরিয়ায় আসলেও লোহিতের লাশ দেখতে হয়। লাশ দেখেই বেচারার বমি চলে আসে। রাধিকাকে বলে, এখানে কি বাই ওয়ান গেট ওয়ান এর অফার চলছে? আমার সামনেই তুমি 3 জনকে মেরে ফেললে। প্রণীতকে মারার কি দরকার ছিল? আমরা কথা বলতাম। রাধিকা বলে, তোমার পূজাকে মারাটা উচিত হয়নি। লোহিত বলে, শোনো, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর এটাকে মার্ডার বলা হয়। রাধিকা কান্না করে বলে, ঠিক আছে, তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আমিও নিজেকে শেষ করে দিব। লোহিতের মন নরম হলে বলে, কান্না থামাও, আমি আসলে লাশ দেখতে পারি না। তখনই শ্রদ্ধার কল আসলে শ্রদ্ধা বলে, আমি চলে যাচ্ছি, তুমি কখন আসবে? লোহিত বলে, এই তো 10 মিনিটেই পৌঁছে যাব। কল কেটে রাধিকাকে বলে, স্টেটমেন্ট দিয়ে এসে লাশটা সরাতে হবে। রাধিকা জিজ্ঞেস করে, যদি তুমি ফিরে না আসো? লোহিত ফোন দিয়ে বলে, এটা রেখে দাও। রাধিকা বলে, দরকার নেই, আমার তোমার উপরে বিশ্বাস আছে, কিন্তু তুমি দরজা দিয়ে যাচ্ছ না কেন? লোহিত বলে, যেখান থেকে এসেছিলাম সেখান থেকেই যাব, তাহলে কেউ আর আমাকে দেখবে না। নিচে ট্যাক্সি ড্রাইভার রাধিকার ফোন নিয়ে আসে। গার্ড ওয়ালপেপার দেখে এসপি কে বলে, এটাই তো প্রণীত স্যারের গার্লফ্রেন্ড। এসপি জিজ্ঞেস করে, সে কি এখন ফ্ল্যাটে আছে? গার্ড বলে, হ্যাঁ, সে তো সন্ধ্যায় চলে এসেছিল। এদিকে লোহিত এক অটোতে উঠে বলে, সেঞ্চুরি অ্যাপার্টমেন্ট যাব। অটোওয়ালা বলে, ওই তো সামনে অ্যাপার্টমেন্ট। লোহিত বলে, আমাকে জ্ঞান না দিয়ে চলো। অটো স্টার্ট দিতেই লোহিত শ্রদ্ধাকে কল দিয়ে বলে, আমি প্রায় চলে এসেছি, কিন্তু বামে যাব না ডানে। এমন ভাব যেন সে কিছুই জানে না। অ্যাপার্টমেন্টে ঢুকতেই লবিতে শ্রদ্ধা লোহিতকে জড়িয়ে সান্ত্বনা দেয়। শ্রদ্ধা বলে, পূজা তোমাকে অনেক ভালোবাসতো, আমি বুঝতে পারছি তোমার মনের এখন কি অবস্থা। লোহিত মনে মনে বলে, এমন কেন হয়? কোনো মেয়ে একটা ছেলেকে ভালোবাসলে সবাই জানতে পারলেও সেই ছেলেটাই জানতে পারে না। লোহিত বলে, আমি এসব জানতাম না, তা পুলিশ কি বললো? শ্রদ্ধা বলে, আমাদেরকে থানায় যেতে বলেছে, এখানে ইন্টারোগেশন করলে নাকি সবাই বিরক্ত হতে পারে। পুলিশ বলেছে পূজা নাকি নিজেকে শেষ করে দিয়েছে। লোহিত অবাক হয়ে বলে, কি বলছো এসব? পূজা এমন করতেই পারে না। শ্রদ্ধা বলে, আমারও তাই মনে হয়, পুলিশ তোমার কথা জিজ্ঞেস করছিল, চলো। লোহিত এসপির কাছে এসে বলে, শ্রদ্ধা আপনাকে কিছু বলতে চায়। সোফায় বসে লোহিত খেয়াল করে টেবিলের উপরে সেই প্যাকেট যেটা পূজা লোহিতের জন্য এনেছিল। শ্রদ্ধা বলে, আমরা ওর বেস্ট ফ্রেন্ড। পূজা মানসিকভাবে অনেক স্ট্রং ছিল, সে তো আত্মহত্যা করতেই পারে না, কেউ হয়তো ওকে ধাক্কা দিয়েছে। লোহিত বলে, হ্যাঁ আমি শিওর। প্রতাপ লোহিতকে তার ডিটেলস লেখার জন্য ডাকে। এসপি ওই গিফট প্যাকেটের কথা জিজ্ঞেস করলে শ্রদ্ধা বলে, এই কোম্পানিটা আসলে লেফটিদের জন্য প্রোডাক্ট বানায়। এসপি জিজ্ঞেস করে, তা পূজা কি লেফটি ছিল? শ্রদ্ধা বলে, না, লেফটি তো আমাদের লোহিত। লোহিত সাথে সাথেই ভয়ে কলম ডান হাতে নিয়ে বলে, আমি আসলে ভাব দেখানোর জন্য বাম হাতে ক্রিকেট খেলি, বাকি সবকিছুতে ডান হাতে
হাতই ব্যবহার করি। এসপি প্রতাপকে বলে এই প্যাকেটটাকে ল্যাবে পাঠাও। লোহিত এবার ভাবতে থাকে যে সে কোন অ্যাড্রেস দিবে। ডান হাত দিয়ে লিখতে লিখতে প্যাডের খোঁচায় লোহিতের হাত কেটে গিয়ে রক্ত লেগে যায়। তবে লোহিত সেটা খেয়াল করে না। কোনো রকমে সেখান থেকে বের হয়ে মনে মনে বাম হাতে ফ্ল্যাট আর ডান হাতে পুলিশ ধরে। শ্রদ্ধাকে বলে একটা হাত চুজ করো তো। শ্রদ্ধা বাম হাত চুজ করে, মানে লোহিত এখন ফ্ল্যাটে যাবে। কোন রকমে বুঝিয়ে বাঁচিয়ে শ্রদ্ধাকে পাঠিয়ে দিলে লোহিত আবারও দেয়াল টপকে অ্যাপার্টমেন্টের ভেতরে আসে। লোহিত লিফটে উঠতেই দেখে সেখানে আরো কিছু মানুষ আছে। এক ফ্লোর উপরে উঠতেই এসপি লিফটের দরজা খুলতেই এসপি কে দেখে ভয়ে ব্যাগ পড়ে যাওয়ার ভান করে মাথাটা নিচু করে নেয়। ভিড় দেখে এসপিও আর লিফটে ওঠে না। এদিকে রাধিকা ফ্ল্যাটের সবকিছু পরিষ্কার করছে। লোহিত সবার নজর এড়িয়ে ফ্ল্যাটে ঢুকতেই রাধিকা জিজ্ঞেস করে পুলিশ কি বললো। আচমকা এমন শোনায় লোহিত ক্যারেটের পোজ নিয়ে দাঁড়িয়ে যায়, যেন সে খুব বড় মাপের হিরো। বেচারা শোকে একদম পাগলই হয়ে গেছে। রাধিকা দরজা দ্রুত বন্ধ করতেই লোহিত সবকিছু পরিষ্কার দেখে বলে লাশটাই তো ফেলে রেখেছো। রাধিকা বলে আমি একা একা লাশটা সরাতে পারবো না। লোহিত বলে আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে, পুলিশ যে কোনো সময় এখানে আসতে পারে। এসপি লক্ষ্য করে লিফটের বাটনে রক্ত। প্রণীতের ফ্ল্যাটের কলিং বেল বাজালে রাধিকা এসে দরজা খোলে। এসপি বলে পাশের ফ্ল্যাটের ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। রাধিকা বেশ স্বাভাবিকভাবেই বলে আমি এখন ক্লান্ত, পরে কথা বলবো বলেই দরজা লাগিয়ে দেয়। এসপির কেমন যেন সন্দেহ হয়। খেয়াল করে দেখে দরজার নবেও রক্ত লাগানো। তাই এবার জোরে জোরে দরজা ধাক্কায়। রাধিকা দরজা খুলে এসপি জিজ্ঞেস করে এই ফোনটা কি আপনার? ক্যাব ড্রাইভার দিয়ে গেছে। রাধিকা ফোন নিয়ে বলে হ্যাঁ এটা তো আমারই ফোন। এসপি বলে আমাকে একটু পানি দেওয়া যাবে বলেই বাসার ভেতরে চলে যায়। লোহিত ওয়াশরুমে বসেও ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। বেচারা মনে হয় মরে গেলে তবেই তার ছুটি হবে। এসপি তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। রাধিকা খেয়াল করে ক্রিকেট কিটের আলমারিতে রাখা প্রণীতের লাশের হাতটা বেরিয়ে আছে। রাধিকা এসপি কে বলে কিছু না মনে করলে জুতাটা খুলে আসবেন প্লিজ। এসপি জুতা খুলতে যেতেই রাধিকা অনেক চেষ্টা করে, কিন্তু আলমারি জ্যাম হয়ে যাওয়ায় সেটা খুলতে পারে না। উপায় না পেয়ে একটা পাপোশ দিয়ে হাতটা ঢেকে নেয়। এসপির ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না বলে রাধিকা বলে বেলকনিতে নেটওয়ার্ক পাবেন। এসপি কথা বলতে বলতে বেলকনিতে চলে যায়। লোহিত তখন মনের সুখে নাচতে নাচতে বেরিয়ে আসে। রাধিকা ইশারা দিলে লোহিত খেয়াল করে এসপি এখনো বেলকনিতেই আছে। তাড়াতাড়ি করে আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। রাধিকা পানি নিয়ে আসলে এসপি ভেতরে এসে ভিডিও কলে প্রণীতের এই ফ্ল্যাটের ভিডিও দেখায়। এসপির স্ত্রীর ফ্ল্যাটটা অনেক পছন্দ হয়। রাধিকা ইশারায় লোহিতকে বলে প্রণীতের হাতটা বের হয়ে আছে। হাত দেখে লোহিতের তো এবার পাগল হওয়ার উপক্রম। কি যে করবে বুঝে উঠতে পারে না। এসপি বেলকনিতে চলে গেলে রাধিকা ধীরে ধীরে পর্দা টেনে দেয়। লোহিত অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না দেখে রাধিকা এসে পা দিয়ে হাতটা পাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। এসপি তখন পর্দার আড়াল থেকে ভেতরের সবকিছু ভিডিও করে। রাধিকা লোহিতকে হাতটা কাটার জন্য চাকু দেয়। লোহিত এসব কাজ কখনোই করেনি, তাই ভয়ে হাত কাটতেও পারে না। এসপি ভিতরে এসে আলমারির দিকে যেতে গেলে রাধিকা এসপির চোখে ঝালের গুড়া ছুঁড়ে মারে। এসপি কে বেঁধে রেখে লোহিত স্পাইডারম্যানের মাস্ক পরে চলে আসে। এসপি লোহিতকে বলে তুমিই তো পূজার বেস্ট ফ্রেন্ড, মাস্ক পরে আসলেও তোমাকে চিনতে আমার ভুল হবে না, কারণ তুমি জামা পরিবর্তন করতে ভুলে গেছো। তবে ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে চাই। লোহিত মাস্ক খুলে বলে আপনি কিভাবে জানলেন যে এটাই আমি? এসপি বলে পাগল, তুমি যেখানে যাচ্ছ তোমার রক্ত সব জায়গায় যাচ্ছে, আমার চোখ জ্বলছে, জলদি পানি দাও। রাধিকা দিতে না চাইলেও তবুও ভালো ছেলে লোহিত এসপির চোখে পানি দিয়ে দেয়। এসপি বলে ওই আলমারিটা খোলো তো। লোহিত খুব ভাব নিয়ে বলে আরে ওখানে কিছুই নেই, তারপরও আপনাকে দেখাচ্ছি। রাধিকা মানা করলেও লোহিত আলমারি খোলে আর প্রণীতের লাশ নিচে গড়িয়ে পড়ে। লোহিত হতবাক হওয়া নাটক করে বলে আরে কে তুমি, তাড়াতাড়ি ওঠো, আমি তোমাকে চিনি না। জলদি এসপির কাছে এসে বলে আমি কিন্তু একে চিনি না। এসপি বলে আমার হাতটা খোলো, আমি তোমাকে সাহায্য করব। লোহিত রাধিকার দিকে তাকালে রাধিকা ইশারা করে খুলতে মানা করে। লোহিত রাধিকাকে পাশে রুমে নিয়ে এসে বলে আমার মনে হয় লোকটা সৎ অফিসার, তাকে সব বুঝিয়ে বললে আমাদেরকে সাহায্য করবে। রাধিকা বলে না, আমার ওই লোককে একটুও বিশ্বাস হচ্ছে না। রাধিকাকে রাজি করিয়ে লোহিত কোনো রকমে এসপির কাছে যেতেই যাবে, তখনই এসপি তাদের সামনে বন্দুক তাক করে। দুইজনেরই তো জান যায় যায় অবস্থা। এসপি লোহিতের দিকে বন্দুক তাক করলে লোহিত ভয়ে ভয়ে বলে আমি অনেক ভালো পরিবারের ছেলে, এমনকি গোল্ড মেডেল পাওয়া স্টুডেন্ট। মানুষ খুন তো দূরের কথা, আমি তো একটা মশাও মারতে পারি না। এসপি রাধিকার দিকে বন্দুক তাক করলে সে ভয়ে তাকিয়ে থাকে আর লোহিত চোখ বুঝে বকবক করতেই থাকে। হঠাৎই এসপি বেহুশ হয়ে বিছানায় পড়ে যায়। লোহিত তো চিন্তায় শেষ আর রাধিকা এমন ভাবে হাসতে থাকে যেন বিষয়টা অনেক মজার। রাধিকা হাসতে হাসতে বলে মরিচের গুঁড়া ছিটানোর পরে তুমি এসপি কে যে পানি দিয়েছিলে সেই পানিতে আমি আগেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। লোহিতের এটা ভেবে আরো ভয় লাগে যে এসপির কিছু হলে সেই ফাঁসবে, কারণ পানি তো সেই দিয়েছিল। বিরক্ত হয়ে লিভিং এরিয়া এসে
সোফায় বসে চোখ বুজে আজ সারাদিন তার সাথে কি কি কাণ্ড হয়ে গেছে সেগুলো ভাবতে থাকে। তখনই রাধিকা এসে মুভ স্প্রে দিয়ে বলে হাতে লাগিয়ে নাও। লোহিত বলে সেদিন ক্রিকেট খেলার সময় বাম হাতের গ্লাভসটা পাওয়া গেলে আজ এসব কখনোই হতো না। রাধিকা বলে যা হওয়ার তা হয়ে গেছে, কাল সকাল হতেই আমাদেরকে এখান থেকে বের হয়ে ভাবতে হবে যে এর পরে কি করব, আর আপাতত সবকিছু ভুলে মাইন্ডকে শান্তি দিতে হলে ড্রিঙ্কস করতে হবে। বলেই দুইজন রিল্যাক্সে ড্রিঙ্কস করতে শুরু করে। চিন্তা করা যায় ঘরে দুইটা লাশ, একজন পুলিশ অফিসার বেহুশ হয়ে পড়ে আছে আর এরা চিল করছে। দুইজন ড্রিঙ্কস করে মাতাল হয়ে একেবারে নাচানাচি শুরু করে দেয়। তারা এমন ভাবে নাচতে থাকে যেন এই ফ্ল্যাটে কিছুই হয়নি। হঠাৎ দুজন নাচতে নাচতে কাছাকাছি আসতেই দেখা যায় পেছনের এক দেয়াল থেকে সেই চেইন হাতে পড়া একজন এদেরকে লুকিয়ে দেখছে। এই দুইজনের অবশ্য সেদিকে লক্ষ্য নেই। নাচতে নাচতে এসপির দুই পাশে দুইজন শুয়ে পড়ে। এভাবে তো আর ঘুমানো যাবে না, তাই এসপি কে টেনে মেঝেতে ঘষে ঘষে লিভিং রুমের বেলকনিতে এনে ফেলে রাখে। রাধিকা বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে। লোহিত বিছানায় উঠে শুতেই যাবে, তখনই লিভিং এরিয়া থেকে কারোর কাশির শব্দ শুনে থেমে যায়। মনের ভুল ভেবে আবারও শুতে গেলে আবারও কারোর কাশির শব্দ পায়। দ্রুত লিভিং এরিয়া এসে চেক করতেই দেখে এসপি এখনো বেহুশ। ক্রিকেট কিটের সেই আলমারিতে বেচারা প্রাণীত বিনা দোষে মরে পড়ে আছে। মেইন ডোরের পাশে দুইটা বন্ধ দরজা দেখে একটা দরজা খুলে দেখে শেষটা ওয়াশরুম। একটা ওয়াশরুম, তবে পাশের রুমটা লক করা। বিরক্ত হয়ে আবারও বেডরুমের দিকে এগোতে শোনে পিছনে কে যেন দরজা খুলছে। আবারও মেইন দরজার কাছে আসতে দেখে দরজাটা খোলা আর পাশে ল্যাম্পের শেড বাকি আছে, যেন এখান থেকে কেউ পালিয়েছে। ভয়ে ভয়ে তাড়াতাড়ি দরজা আটকে ল্যাম্প শেড ঠিক করে রাখতে খেয়াল করে নিচে একটা চেনের মতো ব্রেসলেট পরা। এমনি বেচারা মাতাল, তার উপরে এত টেনশন সে আর নিতে পারছে না, তাই ব্রেসলেটটা পকেটে রেখে বোতল থেকে এক ঢোক পানি পান করতেই তার মনে পড়ে ওহ এই পানিতে তো রাধিকা ঘুমের ওষুধ মিশিয়েছে। সাথে সাথেই বেচারা সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। একটা লোক জগিং করতে করতে সেই বিল্ডিং এর নিচে আসে। এতক্ষণে এসপিরও জ্ঞান ফিরে এসেছে, তাই লোহিত ভয়ে ভয়ে তার বাম হাতের গল্প শুনিয়ে দেয়। এসপি তার জুনিয়র প্রতাপকে বলে এদের দুজনের তরফ থেকে সম্পূর্ণ কাহিনী আমি শুনে নিয়েছি, এবার এদের গ্রেফতার করে থানায় নিয়ে যাও। থানার কথা শুনতেই রাধিকা তার রূপ বদলে বলে আমি কিছুই করিনি, সব এই ছেলে করেছে। লোহিত এবার রেগে বলে আমি কিছুই করিনি, সব এই সাইকোপ্যাথটা করেছে, ওকে ধরে নিয়ে যান। সাইকোপ্যাথ শুনতেই রাধিকার ভেতরে সাইকো জেগে যায়। সে আচমকা পেছনের পকেট থেকে চাকু নিয়ে লোহিতের পেটে ঢুকিয়ে বলে তুমি আমাকে সাইকো বললে, তোমার সাহস তো কম না। এত রক্ত দেখে লোহিত সেখানেই মারা যায়। হঠাৎ কানের কাছে জোরে লোহিত ডাক শুনে লোহিত কেঁপে ঘুম থেকে উঠে বলে আমি কিছুই করিনি, আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। রাধিকা বলে এখন স্বপ্ন দেখার সময় না, জলদি ওঠো, পুলিশ এখানে আসার আগে আমাদেরকে পালাতে হবে। বলেই দুজনের ব্যাগ নিয়ে বের হতে যায়। লোহিত বলে তাহলে সামিকশার লাশ আর ওই এসপির কি হবে? রাধিকা বলে আমি সব সামনে নিব, তুমি জলদি বের হও। জান বাঁচানো ফরজ, তাই লোহিত বের হয়ে যায়। রাধিকা হঠাৎ বলে আমার ফোন তো ভেতরেই রেখে এসেছি, তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। বলেই ভেতরে এসে সোফার পাশ থেকে ফোন উঠিয়ে নেয়। হঠাৎ বেলকনিতে নজর পড়তেই দেখে এসপির জ্ঞান ফিরে এসেছে। সে অস্থির হয়ে পায়চারি করতে করতে নিচে দেখে ভাবছে যে এখান থেকে কিভাবে বের হবে। রাধিকা ডোরটা খুলে এসপি কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা দিয়ে বেলকনি থেকে ফেলে দেয়। সেই লোকটা ব্যায়াম করতে করতে হঠাৎ কিছু পড়ার শব্দ পেয়ে তাকাতেই এসপির রক্তাক্ত লাশ দেখে চিৎকার দিয়ে ওঠে। এখানে যেন খুনের মেলা বসেছে। এসব শুনতে শুনতেই পাশ থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে লোকটা বলে চলো আমাদের এখন যাওয়া উচিত, আমার দেরি হয়ে যাচ্ছে। লোহিত বলে কেন, তুমি জানতে চাও না যে আমি কেন নিজেকে শেষ করতে চাই? লোকটা বলে অন্তত তোমার কাছে কেউ তো আছে যাকে তুমি তোমার মনের কথা বলতে পারছো। লোহিত এমন কথার কোনো মানেই বোঝে না। লোকটা বলে তুমি তাহলে একটা ভুল লুকাতে আরো 4টা ভুল করেছো। লোহিত বলে না, আমার মনে হয় আমি আসলে 2টা ভুল করেছি। লোকটা বলে ভুল তো আমিও করেছি, তবে তোমার মতো আফসোস করার সুযোগ পাইনি। যাই হোক, তো বলো তোমার সেই 2টা ভুল কি ছিল? ফ্ল্যাট থেকে বের হয়ে লোহিত আর রাধিকা যখন অটোতে করে যাচ্ছে তখন রাধিকা বলে আসলে তোমাকে আমার কিছু বলার আছে। লোহিত এবার টেনশনে পড়ে যায়, না জানি এই মেয়ে আবার কোন ঝামেলা পাকাবে। গল্প চলে আসে ফ্ল্যাশব্যাকে। লোহিত দেখে রাধিকা প্রচুর রেগে লবিতে এসে গার্ডকে কিছু না বলেই হন হন করে হেঁটে পার্নিদের ফ্ল্যাটের সামনে এসে বেল বাজাচ্ছে। পেছন থেকে পূজা তখন লোহিতের জন্য গিফট নিয়ে তার ফ্ল্যাটে ঢুকছে। পূজার তার প্রতি এত কেয়ার দেখে লোহিত আফসোস করে বলে আহারে মেয়েটা কতই না ভালো ছিল। রাধিকা বিরক্ত হয়ে বলে পূজা চিন্তা বাদ দাও, এটা আমার ফ্ল্যাশব্যাক, তাই এদিকে মনোযোগ দাও। সামিকশা মানে স্যাম লুকিং গ্লাস থেকে রাধিকাকে দেখে কেন যেন বেশ ঘাবড়ে যায়। তারপরও দরজা খুলে দিলে রাধিকা প্রচুর রেগে ভেতরে এসে চিৎকার করে রাঘবকে ডাকতে থাকে। রাঘব
রাঘবকে সারা ঘরে কোথাও না পেয়ে স্যামকে জিজ্ঞেস করলে স্যাম বলে তুমি শান্ত হয়ে বসো প্লিজ। লোহিত তখন আপেল খেতে খেতে মজা করে দুই বোনের ঝগড়া দেখছে। রাধিকা প্রচুর রেগে তার ফোন খুঁজতে থাকে, ফোনটা না পেয়ে হন্যে হয়ে স্যামের ফোন খুঁজতে থাকে, সেটাও না পেলে রেগে একটা ফুলদানি ভেঙে চিৎকার করে স্যামকে জিজ্ঞেস তুমি রাঘবকে বলেছো আমার নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, আমার বিয়ে হয়ে গেছে, তারপরও তুমি আমার জীবনে নাক গলানো বাদ দিবে না তাই না? স্যাম বেশ ঘাবড়ে যায়। লোহিত বেচারা অবিশ্বাসের চোখে তাকিয়ে জিজ্ঞেস করে কি তোমার বিয়ে হয়ে গেছে? রাধিকা বলে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে অনেকটা জোর করেই আমার বিয়ে হয়েছে। রাঘবকে বিয়ে করার মূল কারণ ছিল এই স্যাম। স্যাম রাঘবকে ভালোবাসে জানার পরে ওকে নিচু দেখাতেই আমি রাঘবকে বিয়ে করি। স্যাম রেগে বলে রাঘব অনেক ভালো একটা ছেলে, তোমার জন্য সে সব রকমের স্যাক্রিফাইস করেছে, তুমি তো রাঘব থেকে তার বাবা মাকেও দূরে সরিয়ে দিয়েছো, এত কিছুর পরও আবার 4-5টা বয়ফ্রেন্ড বানিয়ে ঘুরছো। এসব শুনে রাধিকা আরো রেগে রাঘবকে পুরো ফ্ল্যাটে খুঁজতে থাকে। স্যাম বিরক্ত হয়ে বলে দেখো এখানে রাঘব নেই আর এটা আমার বয়ফ্রেন্ডের ফ্ল্যাট, তাই দয়া করে সাইকোদের মতো আচরণ করা বন্ধ করো। সাইকোপ্যাথ নামটা শুনতেই রাধিকার মাথায় রক্ত উঠে যায়, চিৎকার করে বলে তুমি কি আমাকে সাইকোপ্যাথ বললে? স্যাম রেগে হ্যাঁ বলতেই রাধিকা হুশবোধ হারিয়ে বাম হাত দিয়ে চাকু ধরে স্যামের পেটে ঢুকিয়ে দেয়। হঠাৎ রাধিকার হুশ ফিরতেই সে নিজেকে বিশ্বাস করতে পারে না যে সে তার বোনকে মেরে ফেলেছে। স্যামকে অনেকবার ডাকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এসব শুনে লোহিত বেচারা ভয়ে কাঁপতে থাকে, তার মানে সারা রাত এই রাধিকা তার সাথে ভালো সাজার নাটক করেছে, অথচ সে নিজেই স্যামকে মেরে লুকিয়ে রেখেছিল। রাধিকা বলে আমাদের দেখতে একই রকম লাগলেও ছোটবেলা থেকেই সবাই স্যামকেই ভালোবাসতো, আমাদের মধ্যে কিসের পার্থক্য জানো? স্যাম ডান হাত দিয়ে সব কাজ করতো আর আমি লেফটি, মানে রাধিকাও লোহিতের মতো ছোটবেলা থেকেই বাবা আর মা আমার বাম হাত বেঁধে ডান হাত ব্যবহারে অভ্যস্ত হওয়ার জন্য বাধ্য করতো। তুমি কি জানো যারা লেফটি হয় তাদের লেফট সাইডের ব্রেন রাইট সাইডের বডিকে কন্ট্রোল করে আর ডান পাশের ব্রেন বাম পাশের বডি পার্টকে কন্ট্রোল করে। আমরা যদি জোর করে উল্টা হাতের ব্যবহার করি তাহলে ব্রেন কনফিউজ হয়ে যায় আর তখনই সে এমন ভয়ানক কাজ করে। আমি খুব সহজে রেগে যাই, এজন্যই এই ফ্লাক্সে ঘুমের ওষুধ মিশিয়ে রাখি। আসলে আমি স্যামকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, তখনই দরজায় কেউ 2 থেকে 3 বার বেল বাজায়। নিশ্চয়ই বুঝতে পারছেন সেই আকামটা কে করেছে। জি ঠিকই ধরেছেন, এটাও লোহিতের বাম হাতের কাজ। সে পূজার ফ্ল্যাটের বাম পাশে বেল বাজিয়েছিল। হঠাৎ ডান পাশে চোখ পড়তেই বুঝে যায় ডানে পূজার বাসার বেল। বেল শুনে রাধিকা ভয়ে জামা বদলে বেলকনিতে এসে লুকায়। লোহিত তখন শ্যাম্পেইনের ক্যাপ খুলতে গিয়ে বোতল ভেঙে ফেলে আর এরপর পূজা আসে। দুজন মিলে পরিষ্কার করতে এসে রোমান্টিক নাচ করতে করতে পূজা পাশের বেলকনিতে রাধিকাকে দেখে ভয়ে সরতে গেলে পিছলে রেলিং এর অপর পাশে পড়ে। এরপর লোহিতের হাত পিছলে পড়ে যায় নিচে আর লোহিত পাশের বারান্দায় রাধিকাকে দেখে ভয়ে ফ্ল্যাটে চলে যায়। এসব শুনে লোহিত দেয় হাঁটা। রাধিকা বলে আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন করব না, চলো আমরা দূরে কোথাও চলে যাই, আমাদের নামও বদলে ফেলবো, তুমি আমি নতুন করে জীবন শুরু করব। লোহিত তো ভয়ে শেষ, কিন্তু মাথা খারাপ নাকি যে এখন এই সাইকোকে না বলে নিজেও মরবে? তাই রাধিকার হাতে হা মিলিয়ে মনে মনে ভেবেছিলাম এ আমাকে সাহায্য করার জন্য কত কষ্টই না করছে। এখন বুঝতে পেরেছি যে এ তো আসলে সিরিয়াল কিলার। লোহিত কোন রকমের বাহানা বানিয়ে বলে আমরা তাহলে সন্ধ্যায় দেখা করব, ঠিক আছে? বলে রাস্তার অপর পাশে যেতে গেলে পাশ থেকে ট্রাক আসছে দেখে রাধিকা লোহিতকে ধাক্কা মেরে রাস্তার সাইডে ফেলে ট্রাক থামাতে যায়। তবে ভাগ্য ভালো ট্রাক ততক্ষণে থেমে গেছে। রাধিকা সেই ট্রাক ড্রাইভারকে অনেক ঝাড়ি দিয়ে ভাগিয়ে দেয়। রাধিকা দৌড়ে লোহিতের কাছে যেতেই যাবে তখনই একটা দ্রুতগামী মিনি ট্রাক এসে তাকে ধাক্কা মেরে একদম ভোঁচকে দিয়ে চলে যায়। এই লোহিতের আসলে কপালটাই খারাপ। সে দৌড়ে গিয়ে রাধিকার লাশের এই বিভৎস অবস্থা দেখে সেখান থেকে পালায়। গল্প ফিরে আসে বর্তমানে। দুইজনের পেছন থেকে একটা অ্যাম্বুলেন্স চলে যায়। লোহিত বলে এক রাতেই আমার সাথে এত কিছু হয়ে গেল। লোকটা সব শুনে বলে তোমার সাথে আসলেই অনেক খারাপ হয়েছে, তবে তুমি এখনো বলনি যে তুমি নিজেকে শেষ কেন করতে চাচ্ছিলে। লোহিত অবাক হয়ে বলে আসলে আপনার সাথে কথা বলতে বলতে আমি তো সেই কারণটাই ভুলে গেছি। লোকটা বলে রাঘবের কথা মনে করে খুব খারাপই লাগছে। আচ্ছা তুমি কখনো ভেবে দেখেছো যে সেই রাতে ওই ফ্ল্যাট থেকে কে পালিয়েছিল? হতে পারে সেই রাঘব নিজের স্ত্রীকে প্রথমে খুন করতে দেখে, এরপর অন্য কারোর সাথে ক্লোজ হতে দেখে না জানি তার কত খারাপ লেগেছিল। লোহিত বলে আরে আপনি তো শিওর হচ্ছেন কিভাবে যে ওটাই রাঘব ছিল? লোকটা এর কোনো উত্তর না দিয়ে তাকে একটা বাসার সামনে নিয়ে আসে যেখানে কিছু লোক চেয়ারে বসে আছে। লোকটা বলে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি ভেতরে গিয়ে বাসার বয়স্ক লোকটাকে বলবে আমি তাকে অনেক ভালোবাসি, অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি আজীবন তার সাথেই থাকবো। লোহিত
লোহিত জিজ্ঞেস করে কেন? লোকটা ছলো ছলো চোখে বলে আগেই বলেছিলাম তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, চিন্তা করো না, ভেতরে গেলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আমি এখানেই আছি। লোহিত বলে ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি গিয়ে চলে আসবো। লোহিত ভেতরে আসতেই দেখে লিভিং রুমের দেওয়ালে সেই লোকেরই ছবি, তার পাশে বউ সাজে রাধিকা। লোকটার হাতে সেই চেন ব্রেসলেট যেটা লোহিত পেয়েছিল, তার মানে এই লোকটা আসলে আর কেউ নয় বরং রাধিকার স্বামী রাঘব। লোহিত দ্রুত ভিড় ঠেলে ভেতরে আসতেই দেখে সবার মাঝে খাটিয়ায় রাঘবের লাশ পড়ে আছে, সামনেই রাঘব আর রাধিকার ছবিতে ফুলের মালা ঝুলছে। ভয়ে কাঁপতে কাঁপতে এক লোককে জিজ্ঞেস করে এর কি কোনো যমজ ভাই আছে? লোকটা বলে না, আসলে রাঘব সেদিন রাধিকার দেওয়া ধোকা সহ্য করতে না পেরে ফ্ল্যাট থেকে পালিয়ে গিয়ে ড্রিঙ্কস করতে করতে সেই ছাদে উঠে লাফ দিয়েছিল। লোহিত ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে এসে রাঘবের বলা সব কথা ভাবতে থাকে, তার মানে রাঘব নিজেই অ্যাপোলো হাসপাতালে ফুল বডি ফ্র্যাকচার নিয়ে ভর্তি হয়েছিল আর সে প্রথমে সেই রোগীর কথাই বলছিল। লোহিত বাইরে এসে হন্যে হয়ে রাঘবকে খুঁজতে থাকে যে সে শেষ একবার রাঘবের সাথে কথা বলে তাকে ধন্যবাদ দিতে চায়। দৌড়ে সেই ছাদে আসতে আসতে ভাবে এজন্যই হয়তো সে যখন রাঘবের সাথে কথা বলছিল সেই গাড়ির বাচ্চা আর দোকানদার তার দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। কোথাও না কোথাও রাঘবের মৃত্যুর জন্য তার নিজেকেই দায়ী মনে হচ্ছিল। ছাদে এসে চিৎকার করে রাঘবকে ডাকে কিন্তু তার কোনো সাড়া নেই। রাঘব যে চেয়ারে বসেছিল সেখানে এসে দেখে লোহিতের মোবাইল আর রাঘবের সেই ব্রেসলেটটা পড়ে আছে, নিচে লেখা নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান না। লোহিতের মনে পড়ে রাঘব তার প্রতিটা কথা দিয়ে লোহিতকে বারবার এটাই বুঝিয়েছে যে সে কত বড় একটা ভুল করেছে, তাই রাঘব চায় না তার মতো কেউ একই ভুল করুক। লোহিত বলে আমি তো রাঘবের জন্য আমার জীবনটা নতুন করে শুরু করার সাহস পেয়েছি, কিন্তু আপনার জীবনে এমন কোনো রাঘব নাও থাকতে পারে, তাই নিজের সাহস নিজেই হয়ে দেখান, কারণ আপনি ডানহাতি হন অথবা বাঁহাতি, প্রত্যেকের জীবনেই বাঁচার আশা আছে, তাই হার না মেনে এগিয়ে যান। হয়তো এখন সময়টা খারাপ, তবে সামনের সময়টা হয়তো এত ভালো হবে যে আপনি আজকের এই খারাপ সময়টাকে মনে করে তখন হয়তো হাসবেন, তাই ধৈর্য ধরে লড়াই করে যান নিজের সাথে। দিন শেষে কিন্তু কষ্ট আছে বলেই সুখটা আমাদের জন্য এতটা মূল্যবান। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।